অভিযোগও থানায় জমা পড়ছে। এর মধ্যে আমাদের মাহি আছে, শাওন আছে, আরেকজন কে যেন আছে, হ্যাঁ সোমা ইসলাম বোধ হয়। যাই হোক, আমি সঠিক জানি না, না জানি না কথা বলা ঠিক না, তবে সোমা ইসলামের ব্যাপারে জানি, বলতেছি। কিন্তু এর আগে আমি বইলা নেই, এই যে শাওন এই কাণ্ডটা ঘটাইয়া দিয়া দেখেন, তার হইয়া প্রতিবাদ করতে আসলো কে? মাহি, পিয়া জান্নাত। হ্যাঁ, পিয়া জান্নাতকে তো আপনারা চিনেন, ওই যে ব্যারিস্টার সুমন সাহেবের সহকারী, ওই পিয়া জান্নাত আসলো প্রতিবাদ করতে। আরো অনেকেই প্রতিবাদ করতে নাইমা গেল, সহযোদ্ধা হিসাবে সামনে চলে আসলো। কিন্তু দেখেন শাওন কিন্তু সেই স্ট্যাটাসটা রাখে নাই, তার ফেসবুকে যায় দেখেন ওই স্ট্যাটাসটা নাই, ওইটা উনি মুইছা ফেলাইছে। কারণ মুইছা ফালানোর পিছনে কারণ আছে ভাই। কেঁচো খুঁড়তে গিয়া ডাইনোসর বাইরে হয়ে গেছে, তো ওই ভয় মুইছা ফালাইছে। কি কেঁচো খুঁড়ছে, কি ডাইনোসর বাইরেছে, একটু ভাঙ্গা বলি। ওখানে বসে বসে স্ট্যাটাস মারাও না, বাংলাদেশের জ্বালায় ছুঁয়ে গেছো, 3 দিনের সাথে হাঙ্গা করে গেছো, আর ওইখানে বইয়া বইয়া শাওন তোমার কলিগ হচ্ছে। আসলে কিছুই না বন্ধু, এরা সব ভাইরাল হয়ে যাবে। সেই আওয়ামী লীগ বাংলাদেশ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টে 1400 কথা বলা আছে, কিন্তু অফিসিয়ালি বিভিন্ন পত্রিকা এবং জরিপে 700 থেকে 800-র মতো খতিয়ান পাওয়া যায়। বাকিগুলো গেল কোথায়? কারণ শহীদের খতিয়ান হসপিটাল রক্ষা করতে পারে নাই, তাদের ডকুমেন্ট পর্যন্ত গায়েব করে দেওয়া হয়েছে, তাদেরকে দাফন করা হয়েছে যেন বেওয়ারিশ লাশ হিসেবে। আজকে স্বজনরা তার কবরের সন্ধান করে আমরা দিতে পারি না। এরকম একটি নৃশংস হত্যাকাণ্ডের পরে, গণহত্যার পরে আজও পর্যন্ত সেই গণহত্যাকারী শেখ হাসিনার কোন রকমের অনুশোচনা নাই। আমার এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা। এই যে বক্তব্য লিখে দেওয়ার পরে এসে জয় বাংলা বলে গেল। এখন আপনাদের সমিতির অবস্থা কি বোঝেন? মাহি এই শাওন পেশাদার পতিতা এবং সমাজের নষ্টামে, অসামাজিক কাজের জন্য তাদেরকে গ্রেফতারের আওতায় আনা উচিত। অভিনয়ে পারদর্শী এই নেত্রী বাংলাদেশের ইতিহাসে চিরকাল কলঙ্কিত হয়ে থাকবেন, এবং এই জাদুঘর যতদিন থাকবে, এই মাফিয়া নেত্রী, এই মাফিয়া দলের হত্যাকাণ্ড সম্পর্কে মানুষ এখানে এসে তাদের প্রতি থুতু নিক্ষেপ করবে। জাদুঘরে যে প্রবেশ করবে তিনি অন্য ধরনের একজন অনুপ্রাণিত মানুষ হিসাবে বের হয়ে আসবেন। কিভাবে ছোট ছোট শিশুদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে, কিভাবে স্কুলের ছাত্ররা দুহাত প্রসারিত করে আবু সাইদের মতো, মুগ্ধর মতো, ওয়াসিমের মতো হাসতে হাসতে জীবন দিয়েছে, এই দৃশ্য দেখে সবাই আমরা অভিভূত হয়েছি। চিৎকরা নায়িকা মাহি, আমি তাদেরকে চিত্রনায়িকা বলতে পারলাম না, সরি, কারণ তারা চিৎ করা বা চিৎ হওয়া নায়িকা। চিৎ হয়ে আকাম করেছে খাটে, এখন সেই খাটে আর কাজ হচ্ছে না, তাই নেমে পড়েছে মাঠে। দর্শক জুলাই নিয়ে কটূক্তি করেছে, এবং এক সময় যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা এই চিত্রনায়িকা মাহি আছে না, চিত্রনায়িকা মাহি, তারপরে শাওন, তারপরে আরও কে যেন আছে, হ্যাঁ, যেগুলো দেখবেন যে চিত্র জগতে যারা কাজ করে তারা বের হয়ে এসেছে এখন আবার সুশীলগিরি দেখাতে, জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি করতে বের হয়ে এসেছে। বুঝবেন যে আওয়ামী লীগের আমলে এইগুলো মন্ত্রীদের সাথে খাটে থাকতো এবং মোটা অঙ্কের টাকা কামাই করত। এখন এমন একটা অবস্থা হয়েছে যে তাদের সেই ব্যবসাটা আর হচ্ছে না ভাই। এখন মনে করেন যে ফুটপাতের ব্যবসায়ীর মতো হয়ে গেছে। এখন তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে কেউ আর বিছানায় নেয় না, তাদের হয়তো 200-500 টাকা জোর করে, কিন্তু তারা দেখে না আমাদের তো একটু দামি, এক সময় তো লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাদের ওইটা ব্যবহার করেছে মানুষ, এখন তো 200 টাকা হলে কেমন হয়ে যায় না। আসলে দেখেন, বাজারের মেয়ে সবসময় দাম থাকে না, কদর থাকে না, একসময় বাজার মূল্য ভালো থাকে, একসময় কমে যায়। তো আমরা বলতেই পারি চিত্রনায়িকা মাহি, শাওন, এদের একসময় বাজার মূল্য প্রচণ্ড পরিমাণে ভালো ছিল, যেহেতু আওয়ামী লীগের অবৈধ টাকা ছিল, কালো টাকা ছিল, তাদের তো টাকা দিতে সমস্যা হয় না। এই যে টাকলা মোরাদ, হ্যাঁ, এই যে টাকলা মোরাদ মাহিকে মনে করেন যে চিত্রনায়িকা, চিৎকরা নায়িকা, যেভাবে পেরেছে সেভাবে কিন্তু তাকে আদর করেছে। এটা আমি না ভাই, সবাই জানে, তাই না? সবাই জানে, সোশ্যাল মিডিয়ায় সবাই জানে টাকলা মোরাদ হাসান, সে কিন্তু মোটামুটি চান্দু মাথা মাহিরে দিয়ে দিয়েছিল, গুজে দিয়েছিল। হ্যাঁ, তো অত গভীরে না যায়, আপনারা বুঝে নিয়েন ভাই, হ্যাঁ, একটু বুঝে নিয়েন। তো সেই চিত্রনায়িকা মাহি এখন মনে করেন যে হাসিনার পক্ষ টানছে, ছাত্রলীগের পক্ষ টানছে। কেন টানছে? ওই যে ব্যবসাটা বন্ধ হয়ে গেছে ভাই। কারণ আমার যদি একটা ব্যবসা থাকে, সেই ব্যবসা যদি আপনি বন্ধ করে দেন, আপনার তো বিরুদ্ধে লাগবেই আমি, কিন্তু আমি কোন ব্যবসা করি সেইটা তো আর আপনি জানেন না, কিন্তু ওই যে যেটা ব্যবসা করে সেটা তো সবাই জানে। এখন তো সেই ব্যবসা আর চলতেছে না ভাই। তো যারা এগুলো করে অভ্যস্ত, আমি বলবো, আবার বলবেন আপনি বলতেছেন মাহির কাছে যায়েন, হ্যাঁ, 50 টাকার রেট হয়তো এখন ধরিয়ে দিতে পারে। মানে জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি করা, লজ্জা করা দরকার। হ্যাঁ, লজ্জা করা দরকার যে ফ্যাসিস্ট হাসিনার আমলে
হ্যাঁ, জুলাই এবং আগস্টে যে ঘটনাটা ঘটেছে, তরতাজা প্রাণগুলো শেষ করে দিয়েছে হাসিনা। আজকে কয়েকটা ভিডিও আমার চোখের সামনে এসেছে, আমি দেখাতে পারবো না সেগুলো। একজন হাত জোর করে বলতেছে, আমারে মাইরেন না, আমার মায়ের। যে মাননীয় প্রধানমন্ত্রী এই সাহস কোথায় পায়? এই শাওন, শেখ হাসিনা তো এতটা সাহসী ছিল না, ও কেন এতটা সাহস নিয়ে কথা বলে? এর পিছনে শক্তি কি মাননীয় প্রধানমন্ত্রী আমরা জানতে চাই। প্রতিবাদ করছে, হ্যাঁ ভাই প্রতিবাদ হয়েছে, আবার কিছু অভিযোগও থানায় জমা পড়ছে। এর মধ্যে আমাদের মাহি আছে, শাওন আছে, আরেকজন কে যেন আছে, হ্যাঁ সোমা ইসলাম বোধ হয়। যাই হোক আমি সঠিক জানি না, না জানি না কথা বলা ঠিক না, তবে সোমা ইসলামের ব্যাপারে জানি, বলতেছি। কিন্তু এর আগে আমি বইলা নেই, এই যে শাওন এই কাণ্ডটা ঘটাইয়া দিয়া দেখেন তার হইয়া প্রতিবাদ করতে আসলো কে? মাহি, পিয়া জান্নাত। হ্যাঁ, পিয়া জান্নাতকে তো আপনারা চিনেন, ওই যে ব্যারিস্টার সুমন সাহেবের সহকারী, ওই পিয়া জান্নাত আসলো প্রতিবাদ করতে। আরো অনেকেই প্রতিবাদ করতে নাইমা গেল, সহযোদ্ধা হিসাবে সামনে চলে আসলো। কিন্তু দেখেন শাওন কিন্তু সেই স্ট্যাটাসটা রাখে নাই, তার ফেসবুকে যায় দেখেন ওই স্ট্যাটাসটা নাই, ওইটা উনি মুইছা ফালাইছে। কারণ মুইছা ফালানোর পিছনে কারণ আছে ভাই। কেঁচো খুঁড়তে গিয়া ডাইনোসর বাইরে হয়ে গেছে, তো ওই ভয় মুইছা ফালাইছে। কি কেঁচো খুঁড়ছে, কি ডাইনোসর বাইরেছে একটু ভাঙ্গা বলি। হুমায়ুন স্যারের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না, সবাই বলা বলি করছে, উনি প্রচার করে দিছে যে ক্যান্সারে মারা গেছে। এই শাওন ছড়াই দিছিল ক্যান্সারে মারা গেছে, কিন্তু ক্যান্সারের অপারেশন হয়েছে, সে অপারেশন সাকসেসফুল হয়েছে। ওনাকে বাসায় একা রাইখা শাওন ওই রাত্রে বাইরে কোনো একটা পার্টিতে গেছে, শোনা যাচ্ছে এগুলা, ওই পার্টিতে গেছে আর স্যার একা বাসায় উঠতে গিয়া নিচে পইরা গিয়া ওনার ওই সিলাইতে প্রবলেম হয়েছে, ওটা রক্তক্ষরণ হয়েছে, হাসপাতালে নিতে দেরি হয়েছে। উনি পার্টি ছাইরা যখন আসছে তারপরে হাসপাতালে যাইতে বেশ কিছু সময় লেগে গেছে, অনেক দেরিতে ওনাকে হাসপাতালে নিচ্ছে। এই কথাগুলোই এখন মার্কেটে ছড়াইয়া গেছে। ওই মামলাটা আবার সামনে আসতেছে, এরকমই শোনা যাচ্ছে। তারপরে আছে সম্পত্তির ব্যাপার। স্যারের যে নুহাসপল্লীটা দেখেন, এই নুহাসপল্লী এখন কার কাছে? ওনার তো পরিবারের আরো সদস্য আছে, স্যারের তো আরেকটা সংসার আছে, সেই সংসারের যারা আছে তারা কি এই ভাগটা পাইছে? এই সেন্ট মার্টিনের মধ্যে স্যারের একটা বিরাট বড় কটেজ আছে, স্যার মাঝে মাঝে ওইখানে যাইতো, সময় কাটাইতো। এই সেন্ট মার্টিনের একেবারে ভাই সমুদ্রের কাছাকাছি, ওই সম্পত্তি কার কাছে? আরো অনেক সম্পত্তি আছে, এইসব হিসাব বাইর হইতেছে। এইসব হিসাব যখনই টান দিছে তখনই উনি স্ট্যাটাসটা মুইছা ফেলছে। এখন কথা হয়েছে, উনি তো আর ছেলে মানুষ না, পোলা পান না, উনি কি না বুঝে কাজগুলো করতেছিল? ওনার তো এই হিসাবটা আছে। ওনার মা কিন্তু আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, আওয়ামী লীগের ওই যে মহিলা আসনের এমপিও ছিল, উনি আওয়ামী লীগ করে, উনি তো জানার কথা। এই বিএনপি একবার যখন ক্ষমতা হারাইছিল, এই ক্ষমতায় আসতে 19 বছর লেগে গেছে, তো 18-19 বছর লেগে গেছে বিএনপির মতো এত শক্তিশালী দলের। আর আওয়ামী লীগ 2 বছর না যেতেই ক্ষমতায় চলে আসবে, এই হিসাবটা কি উনি জানে না? জানে। তারপরও কেন এসব স্ট্যাটাস দেয়? এর পিছনে কারণ। উনি কি চায় জানেন? উনি চাচ্ছে এটার প্রতিবাদ করুক কারা? আমি আপনি না, উনি চাচ্ছে শিবির থেকে প্রতিবাদ করুক, জামাত থেকে প্রতিবাদ করুক, ওই শাহবাগের কাছে যায় দাড়ি টুপি নিয়ে ব্যানার নিয়ে দাঁড়ায় যাক, এবং মনে মনে এটাও চায় ওনাদের ঝুলাই দেওয়ার ওই দাবিটাও তুলুক, ওই শাহবাগ থেকে, রাজু থেকে, এবং বাংলাদেশের সমস্ত জেলা যেন প্রতিবাদ হয়। তাতে ওনার কি লাভ? লাভ একটা, উনি এই ফুটেজগুলো নিবে, এই ফুটেজগুলো নিয়ে বিদেশে চলে যাবে, ওইখানে নিয়ে দেখাবে যে দেখেন আমার জীবনের হুমকি আছে, আমাকে মেরে ফেলতে চায়। এই যে মৌলবাদীরা জঙ্গি ট্যাগ দিবে, দিয়া ওইখানে আশ্রয় চাইবে, যে দেশটার টার্গেট আছে ওই দেশে যায় আশ্রয় চাইবে, আর চাওয়ার সঙ্গে সঙ্গে পাওয়া যাবে ভাই। হ্যাঁ, সঙ্গে সঙ্গে পাওয়া যাবে, কারণ বাস্তবে প্রমাণ দিচ্ছে তো উনি। আর এইটার জন্যই কিন্তু উনি উল্টা পাল্টা কথা বলে, যেটা বুঝতে পারে না আমাদের মাহি ভাইয়া, তুমি কেন আবার ঝাঁপাইয়া পড়লা? দরকারটা কি ছিল? তোমারও তো বোঝা উচিত। ও হ্যাঁ, তুমি তো আবার আওয়ামী লীগ করো, ওইখান থেকে দাঁড়াইছিল, তোমার মার্কা বোধ ছিল ট্রাক মার্কা। হ্যাঁ, তোমার হাজবেন্ডও আওয়ামী লীগ করে, ওই অ্যাঙ্গেল থেকে তুমি বলতে পারো, কিন্তু বলার জন্য তো আরো অনেক ব্যাপার আছে, অনেক কথা আছে। বলো, জয় বাংলা নিয়ে বলো, অন্য কথা বলো, তাকে সাপোর্ট দিতে গেলা কেন? সে কি কথাটা বলছে তুমি কি বুঝো নাই? সিআইডি কত বড় একটা কথা বলছে, এটা তো তোমার বোঝা উচিত ছিল। কেউ যদি ভাই ঢিল মারে তাকে তো পাটকেল খাইতে হবে, কাছের ঘরে বসে তো ঢিল দেওয়া উচিত না। যার জন্য দেখো না শাওনের সমস্ত ইতিহাস বাইরে আসছে, আবার থানায় জিডিও হয়েছে। তোমার নাম আছে কিনা আমি জানি না, তুমি বোধহয় আমার মনে হয় অন্য কারো চাপে, বা তোমার হাজবেন্ড বলছে হ্যাঁ প্রতিবাদ করো, কারণ এর মধ্যে শোনা যাচ্ছে আওয়ামী লীগ আসতেছে, হাসিনা আপা আসতেছে, এবং এই গাজীপুরে কোন একটা নেতা আওয়ামী লীগের সে বিদেশ থেকে আইসা মিছিল বাইর করছে। এইসব দেখে হয়তো তোমার মাথার মধ্যে ঢুকছে যে হ্যাঁ হাসিনা আপা আসতেছে, এখন কিছু বইলা রাখি, যদি জেলও নিয়ে যায় আমি নেত্রী হইয়া বাইরুমু, নেতা হইয়া বাইরুমু। এটাই তো ভাবছো মনে মনে? না, এটা ভুল ভাবনা। বুঝে নিলাম তোমরা স্বাধীনতার পক্ষে, থাকো না ভাই স্বাধীনতার পক্ষে, কেউ তো না করে নাই, কিন্তু জুলাইতে যা কিছু হয়েছে তুমি তো ভাইয়া দেখছো। হ্যাঁ, তুমি আমাকে ভাইয়া ডাকো, এই জন্য আমি তোমাকে ভাইয়া ডাকতেছি। খুব ভালো করে জানো তুমি আমাকে, আমার কথাগুলো একটু মন দিয়া শুনো। জুলাইতে যে রক্তপাতটা হয়েছে যদি তুমি না দেখা থাকো বা ভুলা যায় থাকো, এই ভিডিওগুলো এই সোশ্যাল মিডিয়া তো আছে, তো দেখো। এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে যদি কথা বলো তাহলে ঢিল মাইরা ওই পাটকেল তো খাইতেই হবে তোমাকে। এখন দেখো তোমার অতীতটাই না আনতেছে সামনে, ওই যে টাকলা মুরাদকে নিয়ে তোমাকে নিয়ে অনেক কথা আবার সামনে নিয়ে আসতেছে। কারণ কি জানো? ওই যে মিসাইল মারলে অ্যান্টি মিসাইল মারতে হয়, ওই অ্যান্টি মিসাইলের মধ্যে পড়ে গেছো। বর্তমান যুগটা তো এরকমই, বুঝো না কেন? সবুর ধরতে হবে তো, বুঝার চেষ্টা করো। আর ওনাকেই বা বুঝার চেষ্টা করার কথা আমি বলি কিভাবে? শিল্পী মানুষ ভাই, আবেগী মানুষ, আপাকে অনেক ভালোবাসতো,
ভালোবাসতো, ওই ভালোবাসা থেকে ঝাঁপায়া পড়ছে। আর শাওন কবু তো খুবই ভালোবাসতো, কিন্তু শাওন যে একটা ট্র্যাপের মধ্যে ফেলছে এইটা হয়তো মাহি বুঝতে পারে নাই, আরেকজন বুঝতে পারে নাই। উনি কিন্তু আবার উকিল মানুষ, অনেক বুদ্ধি, উনার মাথার মধ্যে তো বুদ্ধি গিজ করে, সোজা একটা প্যারা ঢুকাই দিলে স্ক্রু হয়ে বাইরে হয়ে যাবে, এরকম বুদ্ধি রাখে। কে উনি? আমাদের ওই যে সুমন সাহেবের, ব্যারিস্টার সুমন সাহেবের সহকারী। সুমন সাহেব যখন বিএনপি আর জামাতকে নিয়ে অনেক রকম আইনি মারপ্যাচ খেলতো, বক্তব্য রাখতো, আর উনি পাশে থেকে মিটি 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 হাসতো। আমরা কিন্তু সুমন সাহেবের দিকে তাকাইতাম না, কারণ কি জানেন? দেখার কি আছে, টাক মাথা কি দেখুম, তাকায় থাকতাম ওই যে পিয়া জান্নাতের দিকে। আবার উনি মডেলও, বিজ্ঞাপনও করে, দেখতেও সুন্দর, হাসিটা ভাই দারুণ থাকতো, মুসকি মুসকি হাসতো, মুখ টিপা টিপা, কারণ খোঁচা মারতেছে কাদের? জামাত ইসলাম এবং বিএনপিকে ধুইয়া দিতেছে, এটা মজা নিতেছে উনি। তার মানে কি জানেন? উনি পুরাটাই আওয়ামী লীগ মাইন্ডের, আর শাওনও আওয়ামী লীগ মাইন্ডের। শাওনের মা আওয়ামী লীগের এমপি ছিল, সব মিলিয়ে জিলায়া উনিও প্রতিবাদ করতে চলে আসছে, না বুঝা আসছে। শাওনের উদ্দেশ্যটা বুঝতে পারে নাই। শাওন তো আপনাদেরকে ব্যবহার করলো, আপনারা ইউজ হইলেন তো। আর কি হলো? আপনি আপনার স্যারকে বেজ্জতি করলেন, সুমন সাহেবকে নিয়ে, আপনাকে নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে এই ফেসবুকে, এটা তো আপনার স্যারকে আপনি বেজ্জতি করলেন। কি দরকার ছিল মুখ খোলার? একটু সবর ধরেন না, মাত্র তো 2 বছর গেছে, 24 মাস মাত্র তো গেল, এর মধ্যে অস্থির হয়ে গেলেন। 19 বছর অপেক্ষা করছে। একটু আগেই তো বললাম, বিএনপির মতো বিশাল বড় দল 19 বছর অপেক্ষা করছে, আর আপনারা 19 মাস 24 মাসের মধ্যেই অস্থির হয়ে গেলেন আপার জন্য। কিন্তু আপা কোথায়? আপা কি আসলে দিল্লিতে আছে, না কলকাতায় চলে আসছে, নাকি নাই অন্য কোথাও চলে গেছে? কারণ সালাউদ্দিন সাহেব কেন বললো ঢাকাতে যাদের পতন হয়েছে তাদের কবর হয়ে গেছে দিল্লিতে? কবর কথাটা কেন বললো? এটা তো ভাই ডেঞ্জারাস কথা। অন্য কিছু জানি কি না? উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, ভিতরের খবর সবই তো রাখে, আমরা তো এইসব খবর পাবো না। সমস্ত গোয়েন্দা বিভাগ উনাকে তো খবর দিতেই থাকে। এমন কিছু কি শুনলো আসলে দি এন্ড হয়ে গেছে, এরকম কোনো বার্তা ওনার কাছে কি আছে? এভাবে কেন বললো? আর কখন বললো? কোন মাসে বললো? জুলাই মাসে বললো। আরেকটা সুন্দর কথা বলছে। কি কথা জানেন? এটা আপনারা হয়তো পছন্দ করবেন না অনেকে, কিন্তু আমি পছন্দ করছি। কথাটা কি? যে আমি শিলংয়ে ছিলাম এবং আমার নেতা তারেক রহমান লন্ডনে ছিল, আমরা ওইখান থেকেই এই জুলাই গণ অভ্যুত্থানটাকে পরিচালনা করছি, নেতৃত্ব দিছি। আমরা বিদেশে ছিলাম বলেই এই জুলাই গণ অভ্যুত্থান সফল হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে, দিল্লিতে কবর হয়েছে। আমরা বিদেশে ছিলাম বইলা। কথাটা কি অর্থ দাঁড়াইলো? ওনারা তো বিদেশে, তাহলে কি করছে? ওইখান থেকে ওনারা গাইড করছে। দেশে থাকলে তো ওনারা অ্যারেস্ট হয়ে যেত, গাইড করতে পারতো না, যুদ্ধ পরিচালনা করতে পারতো না। তার মানে কি বুঝাইতে চাচ্ছে? আমরা এইটুক তো বুঝতে পারতেছি, সবচেয়ে বড় দাবিদার ওনারাই হইতে চায় জুলাইয়ের দাবিদার। আর ওনাদেরকে যদি দাবিদারটা কইরা দেওয়া যায়, ওনাদেরকে যদি মালিকানাটা দেওয়া যায়, ওনারাই জুলাইয়ের অভ্যুত্থান ঘটাইছে, এই কথাটা যদি আমরা সবাই মিলা বলি, তাহলে দেখবেন ওনারা জুলাইয়ের সাথে চলে আসবে। আরে এনসিপি একটা বোকামি করছে, গোপনে যদি জামাত ছাইরা ওনাদের সঙ্গে চলে আসতো, বিএনপির সঙ্গে চলে আসতো, অনেক আগে এই গণভোটের অধিকার পাওয়া যেতাম, জুলাই সনদপত্রের স্বীকৃতি পাওয়া যেতাম। এখন দিতে পারতেছে না কেন? এই এনসিপির কারণে। এনসিপি ওইদিকে চলে গেছে, মানে জামাত ইসলামের সাথে আছে, 11 দলের সাথে আছে। জুলাই স্বীকৃতি দেওয়ার সঙ্গেই তো ভাই হেফাজত থেকে, জামাত থেকে, এনসিপি থেকে 11 দল একটা বিজয় মিছিল নিয়ে বাইর হবে, সারা পৃথিবীকে দেখাই দিবে যে আমরা নতুন ভাবে আবার দেশটাকে স্বাধীন করছি। এইখানেই সবচেয়ে বড় প্রবলেমটা, রাজনৈতিক সবচেয়ে বড় প্রবলেমটা ঠিক এই জায়গাটাই, মনস্তাত্ত্বিক একটা ব্যাপার। কারণ কি জানেন? আমি তো এতদিন না করছি, না করছি, এখন যদি আমি হ্যাঁ করি, তার মানে ওরা আমাকে জোর কইরা না দেখা হ্যাঁ করাইলো, ওদের দাবির কাছে আমি মাথা নত করলাম, এইটাই তো বুঝায়, তাই না? এখানেই ফাইসা গেছে বিএনপি। মাননীয় প্রধানমন্ত্রীর কথা এবং ওনার সামনে দাঁড়ায় ছাত্ররা যেভাবে প্রতিবাদ করতেছে, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা একেবারে সরাসরি তো ভাই কাকে না করলো? আওয়ামী লীগকে কবর দেওয়া মানে কি জানেন আপনি? পার্শ্ববর্তী দেশকে কবর দিয়ে দেওয়া। কারণ কি জানেন? পার্শ্ববর্তী দেশেরই তো এই আওয়ামী লীগ দলটা কাদের? এটাকে আপনারা বুঝেন না? ওনাদের দল তো, এই পার্শ্ববর্তী দেশের দল। এই দলটাকে ওনারা পালতো একটা কারণে, যেন 71-এর চেতনা বাঁচায় রাখতে পারে। 71-এর চেতনা বাইচা থাকা মানে কি জানেন? তারা আমাদের হৃদয়ের মধ্যে জায়গা কইরা নিল। এখান থেকে কেউ বাইক করে ছুঁড়া ফেলে দিবে এইভাবে, এটা তারা কোনোদিন কল্পনা করে নাই। তার মানে ওই দিল্লিতে কিন্তু ওনার সঙ্গে ওনাদেরও কবর হয়ে গেল, তাই না? এটাই তো বুঝাইলো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী ওই কথাটা কখন বলছে? একটু আগে বললাম না, সব খবর ওনার কাছে থাকে, দেশি গোয়েন্দা, বিদেশি গোয়েন্দা, সব নিউজ ওনার কাছে থাকে। সব কনফার্ম হয়েই তো ভাই এই জুলাই মাসে ডিক্লার দিয়ে দিল। জুলাই ডিক্লার দিবে, জুলাই ডিক্লার দিব। এটা কি ডিক্লার? স্বৈরা শাসকের কবর হয়ে গেছে। তার মানে কি? আর তো কোনো বাধা নাই। এই জুলাই তো উনি শিলং থেকে আর তারেক রহমান সাহেব লন্ডন থেকে পরিচালনা করছে। ওনাদেরই তো জুলাই। ওনাদের জুলাই কি আমরা ওই 70% ভোট দিছি যে না? ওনাদের জুলাইকে, যে জুলাই ওনারা পরিচালনা করছে, এটা আমরা মাইনা নিতে রাজি আছি। হ্যাঁ, আমরা মাইনা নিতে রাজি। তারপরে জুলাই সনদপত্রের স্বীকৃতি দেন। জুলাই নিয়ে এখন যে যুদ্ধ চলছে আমাদের সমাজে দুটি গ্রুপের মধ্যে, সেটি কোন পর্যায়ে আছে? দেখুন, আমাদের প্রধানমন্ত্রী আজকে যে সম্মেলনটা করেছেন, এটা একটা সাকসেসফুল সম্মেলন। এখানে জুলাই যোদ্ধা পরিবার ছিল, জুলাইয়ের সাথে সম্পৃক্ত যে সমস্ত আহত নিহত পরিবার ছিলেন তারা ছিলেন, তাদের পরিবারবর্গ ছিলেন, এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ছিলেন, মন্ত্রী মিনিস্টাররা ছিলেন, এমপিরা ছিলেন। মানে বিরাট একটা সাকসেসফুল অনুষ্ঠান বলা যায় এটাকে। এমন সাকসেসফুলি আগে হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান কি বলেছেন সেখানে, সেটা একটু আগে শুনি। তিনি বলেছেন,
জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। তাদের হত্যাকারীদের বিচার এদেশের মাটিতেই হবে। শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে তারেক রহমান বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ ও আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাদের পরিবার ও যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান, স্বীকৃতি ও জীবনমান নিশ্চিতকরণ, পূর্ণাঙ্গ পুনর্বাসন ও সহায়তা প্রদানে সরকার কাজ করছে। তার মানে বর্তমান সরকার, বর্তমান যে গণতান্ত্রিক সরকার, তারেক রহমানের সরকার, উনি এই জুলাই যোদ্ধাদেরকে এবং জুলাই যুদ্ধকে পুরোপুরি স্বীকৃতি দিয়ে দিলেন এবং এর বিরুদ্ধাচরণ যারা করেছেন তাদের বিচার অতি বিলম্বই হবে। তবে সবাইকে একটু ধৈর্য ধরতে বলা হয়েছে যাতে সুষ্ঠু এবং ন্যায় বিচার হয়। বিচার হচ্ছে আমরা দেখছি, কিন্তু একই সময় আমাদের দেশের কিছু কিছু বিদ্রোহী, বলবো এটাকে বিদ্রোহী বলবো না কি বলবো, যারা জুলাই যুদ্ধের বা এই জুলাই আন্দোলনের বিপক্ষের দল, তারা যেভাবে জুলাই যুদ্ধটাকে মানুষের কাছে নাঙ্গা করছে, এর বিচার তারেক রহমান করবেন কিনা সেই প্রশ্নটাও তুলেছেন এক জুলাই যোদ্ধা। উনি তারেক রহমানের সামনেই বলেছেন, মেহের আফরোজ শাওন জুলাই যুদ্ধ নিয়ে যে কথাগুলো বলেছেন এর বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী শুধু শুনছিলেন, উনি কিছু বলেননি। তবে উনি যেহেতু শুনেছেন, আমার মনে হয় আগে কতটুকু শুনেছেন আমরা জানি না, তবে আজকে উনি নিজ কানে শুনেছেন যে শাওন নামে অভিনেত্রীটি জুলাই সম্বন্ধে কোনো কটূক্তি করেছেন এবং উনি নিশ্চয়ই এখান থেকে গিয়ে তার সহকারীদের জিজ্ঞাসা করবেন কি হয়েছে ঘটনাটা, উনি যদি আগে না দেখে থাকেন। এবং আমার বিশ্বাস এটা দেখবার পর তারেক রহমান হয়তোবা একটা কিছু বলবেন, এই আশাই আমরা করছি। কারণ এই ব্যাপারটাকে এইভাবে ছেড়ে দেওয়া যায় না। দেখুন, শাওনের সেই জুলাই সিডিআই নিয়ে জুলাইয়ের পক্ষের দল তারা তো প্রতিবাদ করবেই, কিন্তু জুলাইয়ের বিপক্ষের দল যারা আছেন, যারা জুলাই যুদ্ধ চাননি, যারা আগে স্বৈর শাসনের সময় চামচামি করতেন, আগে স্বৈর শাসনের সময় তাদের তল্লিবাহক ছিলেন, তারা তারা কি বলছেন? তারা সবাই আজকে শাওনের সাপোর্ট করছেন। কিছু আছেন বিদেশের থেকে করছেন, তাদেরকে আমরা হয়তো কখনোই সামনাসামনি পাবো না। যেমনটি ধরুন মাসুদা ভাট্টি, উনি লন্ডনে আছেন, ওখান থেকে কথা বলেন। নবনীতা চৌধুরী, উনিও ইউকের কোনো এক জায়গায় আছেন, ইংল্যান্ডের কোথাও আছেন, আমরা জানি না কোথায় আছেন, তাকেও আমরা জিজ্ঞাসা করতে পারবো না। কিন্তু দেশে যারা আছেন, যারা দেশে থেকে দেশের মাটিতে থেকে বীর দর্পে এই মহিলার সাপোর্ট করছেন, তাদের বিচার কি হবে না? যেমনটি ধরুন ইউটিউবার বিভিন্ন কন্টেন্ট তৈরি করে নিজেকে সাংবাদিক পরিচয় দেয়, অথচ সে ছিল একজন ভিডিও এডিটার, মানে ভিডিও এডিট করতো, দ্যাট ইজ মঞ্জুর আলম পান্না। তার যে গাত্র দেওয়া হচ্ছে, সে এমনকি শাওনকে ডেকে এনে পাশে বসিয়ে তার ইন্টারভিউ করেছে এবং শাওন এখনো বলছে সে কোনো অন্যায় করেনি। যেমনটি ডক্টর তুষার আওয়ামী লীগের সময় সোচ্চার ছিল, আওয়ামী লীগের সাপোর্টে, ইন্টারিমের গভর্নমেন্টের সময় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যত দোষ সকাল বিকাল সন্ধ্যা বলতো, সেও দেখি এই শাওনকে সাপোর্ট করছে। আনিস আলমগীরের হয়তোবা একটা জেদ আছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর, কিন্তু উনি কি করে শাওনকে সাপোর্ট করেন আমাদের বোধগম্য নয়। এবং অনেকেই আছেন যারা এই শাওনকে সাপোর্ট করে কন্টেন্ট বানাচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, এমনকি টক শোতে গিয়ে তার সম্পর্কে তার সাপোর্টে কথা বলছেন। এগুলো কি বন্ধ হবে না? মাননীয় প্রধানমন্ত্রী যখন এই ঘটনাটা শুনলো, ঠিক তার আগেই অলরেডি শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় আসামি দেওয়া হয়েছে মেহের আফরোজ শাওন এবং মাহিয়া মাহি, এবং কি নাম মেয়েটার, ওই যে হেজাব পরে এসে জামাত সম্পর্কে উল্টাপাল্টা করে, কি সাম ফারজানা। এখন মাহিয়া মাহি কোত্থেকে আসলো? মাহিয়া মাহি কিন্তু দেশে নেই, দেশে থাকলে তার এত হ্যাডও হইতো না। আমি মাহিয়া মাহিকে বলবো, এতবার বাইরো না মাহি, এতবার বাইরো না, বিদেশে চলে গেছো তো, ওইখান থেকে বইয়ে স্ট্যাটাস দিয়ে আসো, ঢাকায় আসো না, ঢাকায় এসে স্ট্যাটাস দাও। শাওন তোমার কলিগ, সে তার সেই কন্টেন্টে বলে আমার কলিগ শাওন। বেরি শাওন তোর কলিগ হলো কেমনে রে? এই শাওন তোর লোকে সিনেমা করছে, তুই শাওনের সাথে কোনো সিনেমা করছিস? শাওন কোনো সিনেমা করছে? শাওন যে তুই একটা সিনেমাতে টুকটাক কাজ করছিস তার জামাইয়ের ছবিতে, ও কেমনে তোর কলিগ হয়? চামচামি করো বিদেশে পয়সা না, সারা জীবন আওয়ামী লীগের চামচামি করছো, এবং পরে যে নমিনেশনও চাইছিলা, কিচ্ছু হয় নাই, ট্রাক প্যাক উল্টে দিয়া আমার ব্যাগিয়া গেছো বিদেশে, বেরিয়ে গেছো, B3 ভিসা নিয়ে থাকবো ওইখানে না। এইগুলো যদি করো না, মানুষ লেগে যাবো পিছনে। এবার বলে রেখো, জুলাই যুদ্ধ কিন্তু আমেরিকাতেও আছে। তুমি যখন B3 অ্যাপ্লাইটা করবা বা করছো, তোমার সম্পর্কে এইটা যদি প্রমাণিত হয় কখনো, মাহি মনে রেখো যে তুমি পলিটিক্যালি ইনভলভ, তুমি কিন্তু B3 ভিসা পাবা না। ওই ভিসাটার মধ্যে শুধু আছে সংস্কৃতি কর্মী, তুমি যদি রাজনীতি কর্মী হইতে চাও, ওইখানে বসে বসে স্ট্যাটাস মারাও না, বাংলাদেশের জ্বালায় থেকে গেছো, 3টা রাতে হাঙ্গা করে গেছো, আর ওইখানে বইয়া শাওন তোমার কলিগ হয়েছে। আসলে কিছুই না বন্ধুরা, এরা সব ভাইরাল হইবার চায়, যা একটা ফার্জা লাগে না, এগুলো সব ভাইরাল হওয়ার পার্টি। এদের কি কোয়ালিটি আছে বলেন? এদের কি কোয়ালিটি আছে আমাকে বুঝান। যে মাহিও এখন বলে জুলাই যুদ্ধ নিয়ে কথা, ফারজানা তো বাদিয়ে দিলাম, ফারজানা তো ছাত্রী মহিলা একটা, এই ছাত্রী মহিলার সম্পর্কে আমি কোনো কথা বলতে চাই না। তো এদিকে এই যে সমস্ত ইন্টালেকচুয়াল সাংবাদিকগণ আছেন বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে, তাদেরকে অনুরোধ করবো
ভাই আপনাদের যদি জুলাই যোদ্ধাদের ব্যাপারে কোনো রকম কথা থাকে বলেন, কারণ এই জুলাই কিন্তু জুলাই যোদ্ধাদের একার না, আজকে মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন এই জুলাই সবার। যদি কোনো জুলাই যোদ্ধাদের প্রতি আপনাদের কোনো রাগ থাকে, উষ্মা থাকে, তাদের বিরুদ্ধে 10টা কথা বলেন, আমরা কিছু বলবো না, কিন্তু জুলাই নিয়ে যখন কথা বলবেন কাউকে ক্ষমা করা হবে না, সে যে দেশেই থাকুক, সে যেখানটাই থাকুক, একদিন একদিন তো আসবেন দেশে। আপনারা কি ভাবছেন যে এইগুলা বইলা আওয়ামী লীগের সাথে থাকি আর আওয়ামী লীগ চলে আসতেছে এরপরে আইসা এমপি মিনিস্টার হইতে পারুক, এই স্বপ্ন দেখেন না। আওয়ামী লীগ আগামী 50 বছরে বাংলাদেশের শাসনে আসতে পারবে না, লেখা রাখেন। 50 বছর যতই, ওই যে কালকে দেখলাম গাজীপুরে মিছিল করছেন, অমুকখানে দেখলাম মিছিল করছেন, এইগুলো করে পারবেন? কারণ এখন একটা সরকার আছে। আরেকটা কথা মনে রাখেন, সরকারের চেয়ে শক্তিশালী ক্ষমতাধর কেউ নাই, সেটা আপনারা জানেন। আপনাদের আওয়ামী লীগের হাসিনা সরকার কি করছে কি না করছে জানেন না? জানেন তো। কাজে একটা সরকার আছে, এই সরকারের প্রতি বাংলাদেশের মানুষের বর্তমানে যেভাবে একটা সমর্থন আছে, আমরা ওয়েট করতেছি তারেক রহমান সাহেব আজকের এই অনুষ্ঠানের পর আরো অনেক কিছু ফিল করবেন এবং উনি জুলাই সনদ পাশ করবেন এবং বাংলাদেশকে নতুন করে সাজাবেন, সেই আশায় আমরা এখন তারেক রহমানের সাপোর্ট করছি। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন। পুরো ভিডিওটি দেখে আপনারা কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।